সমঝোতা সইয়ের পরদিনই বাংলাদেশ সহ অন্য দেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করল মালয়েশিয়া। দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব বাংলাদেশ হাই কমিশনের ব্যর্থতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। 3 দিনের ছুটির সুযোগে ধামরাইয়ের সোনালী ব্যাংকের দেয়াল কেটে ডাকাতির চেষ্টা। র্যাবের সঙ্গে বন্দীযুদ্ধে নিহত এক নারী সহ 5 জন আটক। হবিগঞ্জে আব্দুল আলীর নির্দেশে 4 শিশুকে শ্বাসরোধে হত্যা করে 5 জন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি। নারায়ণগঞ্জে নিখোঁজের 2 ঘন্টা পর প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে 20 দল। মহাসচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত, চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এবং 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, নির্দিষ্ট রুট ব্যবহারের নির্দেশনা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার দেশটির উপপ্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি গণমাধ্যমকে একথা জানান। বাংলাদেশ থেকে 3 বছরে 15 লাখ শ্রমিক নেওয়ার বিষয়ে দেশটির সঙ্গে বৃহস্পতিবার সমঝোতা স্মারক সইয়ের একদিন পরই কুয়ালালামপুরের পক্ষ এমন ঘোষণা দেওয়া হলো। এদিকে মালয়েশিয়ার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বাংলাদেশ হাই কমিশনের ব্যর্থতাকেই দায়ী করছেন এদেশের বিশেষজ্ঞরা। মালয়েশিয়ায় 3 বছরে 15 লাখ শ্রমিক যেতে পারবেন এমন খবরে আশায় বুক বেঁধেছিলেন অনেকেই। বৃহস্পতিবার ঘটা করে চুক্তিও করে 2 দেশ। এর একদিনের মাথায় বাংলাদেশ সহ 139টি দেশ থেকে জনশক্তি আমদানি স্থগিত করার ঘোষণা দেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। জানান, শ্রমিক চাহিদা যাচাই করার পর আবার লোক নেওয়া হবে। আপাতত জনশক্তি আমদানির চেয়ে আমাদের যুব সম্প্রদায়কে কাজে লাগানোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আশা করি খুব শিগগিরই এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্যে সব জায়গায় স্থানীয় শ্রমিকদের নিয়োগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে। দেশটির এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, শ্রমিক চাহিদা যাচাই না করেই 15 লাখ শ্রমিক নেওয়ার ঘোষণা দেওয়া হলো কেন? যদি আমরা মালয়েশিয়ার অভ্যন্তরীণ যে রাজনৈতিক টালমাটাল যদি দেখি, এই চুক্তি নিয়ে বেশ আগের থেকে নানান রকমের টেনশন চলছিল। ট্রেড ইউনিয়ন তারা বলছিল যে এত সংখ্যক চাহিদা অ্যাবজর্ব করার ক্যাপাসিটি মালয়েশিয়ার নেই। সেখানকার অর্থনীতি সংক্রান্ত যে সমস্ত অ্যাকশন গ্রুপ রয়েছে তাদের একটা কোয়ালিশন, তারাও এটার বিরোধিতা করেছিল। মেজর একটা ঘাটতি রয়েছে আমাদের মিশনগুলো কতটুকু ইনফরমেশন সরকারকে দিচ্ছে, ফরেন মিনিস্ট্রির সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যোগসূত্রগুলো কিভাবে হচ্ছে। G2G+ পদ্ধতিতে বেসরকারি রপ্তানিকারকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রক্রিয়া থমকে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। যখন আজকে সকালে এই ঘোষণাটা আসলো, আমরা কিছুটা হতাশ হয়েছি। তারপর আমরা এখনো আশা ছাড়িনি। এই জন্য যে একটা চুক্তি হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি, যে সময়টুকু আমরা আশা করেছিলাম যে ইমিডিয়েটলি সেটা করতে পারবো, সেটা হয়তো একটু সময় নেবে বটে। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া না গেলেও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। ধামরাইয়ের সোনালী ব্যাংকের ডাকাতির প্রস্তুতির সময় গুলিতে 1 জন নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। এ ঘটনায় আটক করা হয়েছে নারী সহ 5 জনকে। র্যাব জানায়, ব্যাংকের গচ্ছিত টাকা রাখার ভল্ট বরাবর ড্রিল মেশিন দিয়ে দেয়াল কেটে ডাকাতির পায়তারা চালাচ্ছিল দলটি। সাভার প্রতিনিধি মোজাফফর হোসেন জয়ের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1.5 মাস আগে ধামরাই বাজার এলাকায় রিয়াজ প্লাজার 5তলা ভবনের 3য় তলা স্ত্রীসহ ভাড়া নেয় মাসুক। ভবন মালিক জানায়, বাড়ি বানানোর নাম করে অল্প কিছুদিনের জন্য তার বাড়িটি ভাড়া নেয় তারা। অন্যদিকে দারোয়ান জানায়, মাঝে মধ্যে ব্যাংকের ওপরের মেঝে থেকে খুটখাট শব্দ পাওয়া যেত। আমি তো সব চেক করি, কিন্তু আমাদের এদিকে কোনো সমস্যা কোনো কিছু দেখতে পাই না। তোমরা এলাকায় তো বাসা করতেছি, এই বাসা কমে জন্য আপনার জায়গায় থাকুন, থাইকে আমি এই বাসাটা কমপ্লিট করুন। এর জন্য আমার কাছে বাসা ভাড়া নিছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত 3:30টার দিকে ওই ভবনের 3 তলায় অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মাসুক নামে
ওই ব্যক্তির। ঘটনাস্থল থেকে এক নারী সহ 5 জনকে আটক করা হয়। কার্পেটের নিচে 2 ফিট বাই 2 ফিট টাইলস, এই টাইলসটা পেস্ট করা টাইলসকে ওদের নিজস্ব দক্ষতা এবং অভিজ্ঞতা এবং উন্নত প্রযুক্তি প্রয়োগ করে এটা তুলে ফেলে। প্রতিদিন ওরা একটু একটু করে বিভিন্ন রকমের যন্ত্রপাতি ব্যবহার করে এই টাইলস বরাবরের জায়গাটা ঘুরে ফেলে। প্রায় 2/3 ওরা ঘুরে ফেলে, আপনারা দেখেছেন। এবং তাদের পরিকল্পনা ছিল যে এই যে আজকে বৃহস্পতি শুক্র শনি এর মধ্যেই ওরা বাকি কাজ সম্পন্ন করে ব্যাংকে স্ট্রং রুমে প্রবেশ করে বল ভেঙে বল্টের অর্থ ওরা লুট করে এখান থেকে চলে যাবে। আটককৃতদের ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করার পর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সময় সংবাদ, ধামরাই। হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যায় জড়িত ছিল রুবেল, আরজু, শাহেদ, ওস্তার ও হেলাল। স্থানীয় আব্দুল আলীর নির্দেশেই শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার। শুক্রবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আটক রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে একথা জানিয়েছে। মূলত 2 পঞ্চায়েতের দ্বন্দ্ব, এর ভিতর কিছু লোক যেমন আরজু, বাচ্চু, এরা বিভিন্ন সময় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়া, তাদের ভিতরের ক্ষোভ, সেই ক্ষোভ এবং আলী এবং খালেক সাহেবের পঞ্চায়েতের দ্বন্দ্ব, এইটাই হচ্ছে যে মূলত হত্যার মোটিভ এবং পরিকল্পিত। তারা আগে থেকেই প্ল্যান করেছে যে তাদের বাচ্চাগুলিকে মারতে হবে। একজনের স্বীকারোক্তি যে সম্পূর্ণ এটা দিয়ে তদন্ত শেষ হয়ে গেল তা আমরা বলবো না, হয়তো এর বাইরেও লোকজন থাকতে পারে। এমন হতে পারে যে এই স্বীকারোক্তির ভিতর দিয়েও সে কাউকে বাঁচানোর চেষ্টা করতে পারে। এদিকে হবিগঞ্জের বাহুবলে 4 শিশু হত্যার ঘটনায় জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শুক্রবার দুপুরে সুন্দরট্রিকি গ্রামে নিহতদের বাড়িতে স্বজনদের সঙ্গে সাক্ষাতের পর তিনি কথা বলেন। পরে তিনি নিহত প্রত্যেকের পরিবারের হাতে 50,000 টাকা করে অনুদান তুলে দেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে দ্রুত যেতে এবং এই হত্যার বিচার যেন খুবই ত্বরান্বিত হয় এবং বিশেষ ট্রাইব্যুনালের জন্য হয়, সেই জন্যই আমাদের এখানে আসা। এই ঘটনা ঘটার জন্য বা ঘটনা ঘটার পরে কেউ যদি তার কাজে কোনো পুলিশ হোক বা কোনো স্তরে যে আছে কেউ যদি কোনো কাজে অবহেলা করে থাকে সেটাও তদন্ত করে দেখতে হবে এবং সেখানেও ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জে নিখোঁজের 2 ঘন্টা পর প্রণব বসু নামে 7 বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানায়, শুক্রবার দুপুরে শহরের সৈয়দপুর এলাকার বাসা থেকে খেলার জন্য বের হয় সৈয়দপুর বঙ্গবন্ধু হাই স্কুলের 1ম শ্রেণীর ছাত্র প্রণব। বাসায় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার। বিকেল 5টার দিকে স্কুলের পেছনে প্রণব বসুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে প্রণব বসুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। যেকোনো ভাবে ফালানো হয়েছে জায়গাটা মাইরে খেলা যেভাবে হোক, ব্যাট বাড়িতে ফালা নাহলে মাইরা ইয়া করো, যেভাবে হোক ফালানো হয়েছে জায়গাটা। রাজশাহীর পবায় মাটি চাপা অবস্থায় এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী জানায়, শুক্রবার বিকেল 5টার দিকে উপজেলার রণহাট গ্রামে জমিতে মাটি চাপা অবস্থায় এক নবজাতককে দেখতে পায় এক নারী। সে গ্রামবাসীকে বিষয়টি জানালে ঘটনাস্থল থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে নিঃসন্তান দম্পতি মোহাম্মদ আলী ও আক্তারুন্নেসাকে শিশুটি লালন পালনের দায়িত্ব দেওয়া হয়। তবে এখনো পর্যন্ত নবজাতকের বাবা মায়ের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা। চাপা দেওয়া ছিল, তখন ছেলের গায়ে লাড়িও কাটা ছিল না, বান্ধাও ছিল না। ওই ছেলে আমি নিয়ে এসেছি। বাচ্চাটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, তাই আমার যা বিল থেকে নিয়ে এসে আমার কোলে তুলে দিয়েছে। আমি এখন বাচ্চাটা লালন পালন করব। স্থানীয় ভদ্রলোক আছে মোহাম্মদ আলী বাঘা, উনি সহ অন্যান্য লোকজন বাচ্চাটাকে উঠায় নেয় এবং ডাক্তার দেখায়, বাচ্চাটাকে কেয়ারিং করে। বাচ্চাটা সুস্থ আছে, ভালো আছে। আর ওই মোহাম্মদ আলী দম্পতি নিঃসন্তান, তারা বাচ্চাটাকে কেয়ারিং করবে, আমরা তদারকিতে রাখবো। রাজধানীর উত্তর বাড্ডায় আসামি ধরতে গিয়ে ডিবি পুলিশের এক পরিদর্শক সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে ডিবি পুলিশের অভিযান চলার সময় এই ঘটনা ঘটে। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 8টার দিকে
উত্তর বাড্ডায় সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে। একটি ভবনে ৩ জঙ্গি অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় জঙ্গিরা পুলিশের উপর হামলা চালালে গুরুতর আহত হন বাহারউদ্দিন ফারুকী নামে পুলিশের ওই কর্মকর্তা। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার্থে পরে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে জঙ্গিরা নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে ধারণা করছে পুলিশ। যারা হামলা করেছিল সেই 2 জনকেই গ্রেফতার করা হয়। তো আরেকজন বাসায় ছিল না, যে কারণে সে ধরা পড়েনি। মোট 3 জন এখানে বসবাস করতো, এরকম তথ্য প্রমাণ আমরা পেয়েছি। এই বাড়িটি একটি আস্তানা হিসেবে ব্যবহার করত এবং এখানে একাধিক লোকের আনাগোনা ছিল, সেটি প্রতিরোধ। এখানে যারা ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু গ্রেফতার করাকালে তারা আমাদের একজন ইন্সপেক্টরকে আহত করে। তো সে বর্তমানে হাসপাতালে আছে। প্রবাসের সময় আরো থাকছে 6 মাসের মধ্যে ঢাকা দক্ষিণে 5000 ডাস্টবিন স্থাপনের ঘোষণা মেয়রের। অপরাধী শনাক্ত করতে জুন মাসের মধ্যে বসানো হবে 1100 সিসি ক্যামেরা, জানালেন উত্তরের মেয়র। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে দেয়াল চিত্র ও আলপনায় সাজিয়ে তোলা হচ্ছে শহীদ মিনার ও এর আশপাশের এলাকা। খলিলুর রহমানের ক্যামেরায় রাশেদ বাপ্পি রিপোর্ট। রং তুলির আঁচড়ে একটু একটু করে পূর্ণতা পাচ্ছে সালাম, বরকত, রফিক, শফিক আর জব্বারের প্রতিকৃতি। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ে প্রাণ বিসর্জন দেওয়া এসব শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণের অপেক্ষায় পুরো জাতি। ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে শহীদ মিনারের মূল বেদি। শহীদদের বুকের তাজা রক্তের প্রতিচ্ছবি হিসেবে রক্তিম রঙে রাঙানো হচ্ছে প্রাণের মিনারের পাদদেশ। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বেদিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য জানাবেন ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর জনতা। ভাষা আন্দোলন থেকে আমাদের মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাসটা আমরা ওইভাবে দেওয়ালচিত্রের মাধ্যমে তুলে ধরেছি। ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ দেখিনি, দেওয়ালচিত্রে করতে গিয়ে মনে হচ্ছে যে আমি তখনকার সময়ের সাথে মিশে গেছি। প্রত্যেকটা শিল্পী আমি মনে করি তার ভিতর নিজের ওই অনুভূতিটা ধারণ করে ওই জায়গাটা থেকে সে আসলে কাজগুলো করে। যারা ফুল দিতে আসবে তারা এখানে এসেই যেন এক নজরে দেখেই বুঝতে পারে না এটা ওই সময়ের ছবি। শহীদ দিবসকে কেন্দ্র করে 4 স্তরে নিরাপত্তা বলয় সহ পুরো এলাকা থাকছে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়। কোনো রকম বিশৃঙ্খলা ঘটবে না, এটাই আমরা প্রত্যাশা করছি। আমরা জাতির কাছে তাদের সহযোগিতা চাচ্ছি, মানুষের কাছে সহযোগিতা চাচ্ছি। তারা সুন্দরভাবে আসবেন, এসে ফুল দিয়ে শহীদের প্রতি সম্মান দেখিয়ে তারা অনুষ্ঠানটি সম্পন্ন করবেন। 21 কেবল আমাদের মুখের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি, দিয়েছে দেশপ্রেমের মহানাবেগ, দিয়েছে অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী জীবনবোধ, দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলার প্রাণশক্তি। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার এই আয়োজন শুধুমাত্র একটি দিনকে কেন্দ্র করে নয়, পুরো বছর জুড়েই যেন বজায় থাকে এমনটাই প্রত্যাশা সকলের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বিঘ্নে 21শে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে রাজধানী সহ প্রতিটি বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। শুক্রবার বিকেলে অমর 21শে গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি কথা জানান। সিকিউর করার জন্য পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, গোয়েন্দার পক্ষ থেকে যত যা যা দরকার আমরা সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। ঢাকার বাইরে বড় বড় শহর চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বিভিন্ন বিভাগীয় শহরগুলি সেখানেও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য জেলা পর্যায়ে যেখানে শহীদ মিনার আছে সেখানেও, এমনকি উপজেলা পর্যায়ে প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা এলাকায় শহীদ মিনার কেন্দ্রিক প্রোগ্রাম হবে, শ্রদ্ধা জানাবে, সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড সহ থাকবে হেলিকপ্টারের মাধ্যমে টহল ব্যবস্থা। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সংস্থার মহাপরিচালক মেনজির আহমেদ জানান, র্যাবের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহীদ মিনারকে ঘিরে এবং তার চারপাশকে ঘিরে আমরা চেকপোস্ট করব, ভেহিকেল পেট্রোল, ফুড পেট্রোল এবং মোটরসাইকেল পেট্রোল করবে। নিরাপত্তা তল্লাশির ক্ষেত্রে আমরা এখানে যারা আসবেন তাদের প্রত্যেকের সহযোগিতা কামনা করি। শুধুমাত্র ঢাকা শহর নয়, বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলো
এবং যেখানে যেখানে শহীদ মিনার রয়েছে সেই সমস্ত এলাকায় আমরা আমাদের সাধারণ মানুষের জন্য যারা শ্রদ্ধা জ্ঞাপন করতে আসবেন, নিবেদন করতে আসবেন, তাদের জন্য নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার ও আজিমপুর কবরস্থানে যাতায়াতের সুবিধার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতর থেকে পথ নির্দেশিকা দেওয়া হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যারা আজিমপুর কবরস্থান ও শহীদ মিনারে একসাথে শ্রদ্ধা জানাবেন তারা হাইকোর্টের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর ক্রসিং, বাংলা একাডেমি, টিএসসির মোড়, উপাচার্য ভবনের পাশ দিয়ে নীলক্ষেত পুলিশ ফাঁড়ির মোড়, নিউ মার্কেট ক্রসিং পার হয়ে আজিমপুর কবরস্থানের উত্তর গেট দিয়ে কবরস্থানে প্রবেশ করবেন এবং শহীদদের কবর জিয়ারতের পর কবরস্থানের দক্ষিণ গেট দিয়ে বের হবেন এবং পলাশীর মোড় পার হয়ে সলিমুল্লাহ হল ও জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাবেন। এছাড়া নিউ মার্কেট ক্রসিং থেকে ইডেন কলেজের সামনের রাস্তা দিয়ে পলাশী পার হয়ে জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে। আর চানখারপুল থেকে বক্সিবাজার মোড় হয়ে বুয়েটের দক্ষিণ দিকের রাস্তা, পলাশীর মোড়, জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়েও শহীদ মিনারে যাওয়া যাবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠের সামনের রাস্তা দিয়ে দোয়েল চত্বর পার হয়ে এবং পেছনের রাস্তা দিয়ে চানখারপুলের দিক থেকে বের হওয়া যাবে। চানখারপুল থেকে কার্জন হল, উপাচার্য ভবনের গেট থেকে ফুলার রোড মোড় এবং টিএসসির মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব দিকের রাস্তা দিয়ে শহীদ মিনার এবং ঢাকা মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সব বয়সী মানুষের পদচারণায় জমে ওঠে অমর একুশে গ্রন্থমেলার 19তম দিন। শুক্রবার ছুটির দিনে সকালে শিশু প্রহরের সবটা জুড়েই ছিল খুদে পাঠক লেখকদের ভিড়। বিকেলের মেলায় বইপ্রেমীদের ঢল নামে। বিক্রেতারা জানান, দর্শনার্থী যেমন বেশি তেমনি বেচাকেনাও ছিল বেশ ভালো। অমর একুশে বই মেলায় শিশু প্রহর শুরু হয় সকাল 11টা থেকে। তবে 10টার কিছু পর থেকে মেলায় ঢোকার জন্য লাইনে দাঁড়াতে থাকে শিশু ও তাদের অভিভাবকরা। মেলার প্রবেশদ্বার খোলার পরপরই শিশু কিশোরদের পদচারণায় উৎসবে পরিণত হয় মেলা প্রাঙ্গণ। সিসিমপুরের প্রিয় চরিত্রদের কাছে পেয়ে শিশুদের উচ্ছ্বাস যেন হয় দ্বিগুণ। কার্টুন, ফিকশনের বইয়ের প্রতি শিশুদের আগ্রহ যেমন ছিল তেমনি বাদ পড়েনি রবীন্দ্রনাথ, নজরুলও। বই মেলা থেকে সিসিমপুরের আলু খোঁজে ওটা কিনেছি আর রবীন্দ্রনাথ ঠাকুরের বই কিনেছি। আমি এখানে অনেক দিন পর এসেছি। আমার পরীক্ষা শেষ হয়েছে, আমি এখানে নতুন নতুন বিভিন্ন বই কিনতে এসেছি। কয়েকটা কমিক্সের বই যেগুলো পড়তে পছন্দ করি সেগুলো কিনলাম। সন্তানদের বই পড়ায় আগ্রহী করে তুলতে উৎসাহের কমতি ছিল না অভিভাবকদেরও। বাচ্চাগুলোকে নিয়ে আসছি এই কারণে নিয়ে আসছি যে তাদের এখন তো বই পড়ার আগ্রহ অনেক কমে গেছে। ওরা যদি ফিজিক্যালি আসে আর কি বই দেখে তাহলে পড়ার আগ্রহটা বাড়বে। আগের গল্পগুলো পেয়েছি, যেমন রাজকন্যা, তারপরে টোনাটনের গল্পটা অনেক দিন থেকে খুঁজছি। ভ্যারাইটিস অফ বই যেটা ওদের বিকাশের জন্য খুবই দরকার। প্রচলিত শিশুতোষ লেখাগুলো আবারও এসেছে মেলায়। ছিল বেশ কিছু নতুন বইও। সাপ্তাহিক ছুটির দিনে বেচাকেনা ভালো বলে জানান বিক্রেতারা। বেচাকেনা ভালো হচ্ছে আর বাচ্চাদের খুব আগ্রহ বইয়ের উপর। এবছর তাদের যে পরিমাণ আগ্রহ আর আমরা যে পরিমাণ বই নিয়ে আনতে পেরেছি সবকিছুই মোটামুটি ভালো। প্রচুর বাচ্চারা আসছে, বিক্রি হচ্ছে খুব ভালো। আমাদের স্টলটা ছোটদের, এই জন্য বিক্রিটা খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে আর কি। আমি গত 35 বছর ধরে বই মেলাটা দেখি, কিন্তু এই বছর একটা বিস্তীর্ণ জায়গা নেওয়া হয়েছে। সব মিলিয়ে আমাদের বই মেলাটা একটা আন্তর্জাতিক বই মেলার চেহারা নিয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে দুপুরের পর থেকেও বইমেলায় ভিড় বাড়তে থাকে বড়দেরও। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন ও করণীয় ঠিক করতে বৈঠক করেছে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড। প্রধানমন্ত্রী সভাপতিত্বে গণভবনে শুক্রবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কমিটির অন্য সদস্য ছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী মনোনয়ন বোর্ডের সদস্যরা। 22 মার্চ শুরু হয়ে কয়েকটি ধাপে সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সন্ত্রাসীরা দলে অনুপ্রবেশ করে যেন কোনোভাবেই আশ্রয় না পায় সে বিষয় বিবেচনা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আওয়ামী লীগ। শুক্রবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশের সময় কথা বলা হয়। আগামী 22 মার্চ অনুষ্ঠেয় প্রথম ধাপে
39টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। এ সময় তিনি কয়েকজন প্রার্থীর হাতে মনোনয়নপত্র তুলে দেন। এরপর সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক জানান, ইউনিয়ন পরিষদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে দল। জঙ্গি ও সন্ত্রাস দমন সহ সার্বিক নিরাপত্তার দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে বাংলাদেশ অনেক ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে রাজধানীর সেইডাপ মিলনায়তনে প্রবাসী বাঙালিদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র এবং পার্শ্ববর্তী দেশের চেয়ে আমাদের দেশ অনেক নিরাপদ। আমি যুক্তরাষ্ট্রের কথা এই জন্য বললাম, আমরা কথায় কথায় আমরা তাদের উদাহরণ দেওয়া হয়, তাদের এই যে তথ্য অনুসন্ধানকারী গ্যালাপস, আমাদের স্থান কিন্তু 30তম স্থান, যুক্তরাষ্ট্র বোধহয় 33 না 35 নম্বর স্থান। আমরা তাদের চেয়েও এগিয়ে। আমরা সেই জন্যই বলছি যে আমরা আমাদের নিরাপত্তা বলুন, জঙ্গি মোকাবেলা বলুন, সব কিছুতেই আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের গোয়েন্দা বাহিনী সবসময় সচল রয়েছে। বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার দুপুরে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার পরও সরকারকে অবৈধ বলা বিএনপি নেত্রীর স্ববিরোধিতারই প্রমাণ করে। মিথ্যাচার করে খালেদা জিয়ার দল এবং তার সহকর্মীরা যেভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন, তাতে বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু বিদেশের কাছে আমাদের এদের দ্বারা প্রশ্নবিদ্ধ হচ্ছে। 30 লক্ষ শহীদের ব্যাপারে কোনো বিতর্ক কোনো সময় ছিল না, কোনো সময় থাকবে না, কিন্তু তারপরেও খালেদা জিয়া কথা বলে যাচ্ছেন। তিনি আমাদের দোষারোপ করেন, কালকেও দেখলাম তিনি দোষারোপ করছেন আমাদেরকে, কিন্তু তার দলের যে দুর্বলতা, সাংগঠনিক যে বিপর্যয়, এর জন্য তিনি নিজে দায়ী। প্রবাসের সময় আরো থাকছে, এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 16 রানে হারালো সংযুক্ত আরব আমিরাত। অন্য ম্যাচে হংকংয়ের বিপক্ষে ওমানের 5 রানের জয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে 20 দলের ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জোটের যৌথ সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। দলীয় প্রতীকে নির্বাচন সরকারের ষড়যন্ত্র দাবি করলেও গণতন্ত্র রক্ষায় চলমান আন্দোলন গতিশীল করতেই নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে বলে জানান মির্জা ফখরুল। এছাড়া নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ব্রিফিং শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত 250 জন প্রার্থীর হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। এছাড়া বাকি 489টি ইউনিয়নের প্রার্থিতা আগামী 20 এবং 21 ফেব্রুয়ারি চূড়ান্ত করা হবে বলেও জানানো হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 20 দলীয় দলজোটের পক্ষ থেকে, এবং সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় প্রতীক নিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছে, এটা একটা অত্যন্ত গভীর ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত তাদের। তারপরেও নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত এই জন্যই নেওয়া হয়েছে যে 20 দলীয় জোট এই নির্বাচনকে চলমান গণতান্ত্রিক আন্দোলনের একটা অংশ হিসেবে মনে করে। আমরা সবসময় প্রত্যাশা করি যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে, তার নির্বাচন কমিশনের উপর হস্তক্ষেপ করবেন না। আগামী 6 মাসের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 5000 ডাস্টবিন স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেয়র সাইদ খোকন। শুক্রবার দুপুরে আজিমপুর কবরস্থানের সামনে আধুনিক সুয়ারেজ লাইনের নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র। সন্ধ্যার মধ্যে গৃহস্থালির ময়লা নির্ধারিত স্থানে ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পুরো এলাকা এলইডি লাইটের আওতায় আনার আবারও অঙ্গীকার করেন মেয়র।
প্রত্যেকটা নাগরিক এক একজন মেয়রের ভূমিকা থাকবেন আপনারা। আমরা সবাই মিলে যদি আমাদের কাজগুলো আমরা একসাথে করি তাহলে অবশ্যই অবশ্যই এই শহর সুন্দরভাবে করা সম্ভব। আমরা 2016 সালকে বলেছি পরিচ্ছন্ন নগর হিসেবে আপনাদের সাহায্য দরকার, সহযোগিতা দরকার। আপনারা আপনাদের বাসার আবর্জনা সন্ধ্যা 7টার পরে ফেলবেন। এইমাত্র নিয়ে গেলাম, হয়তো আরেকটা বাসা থেকে ময়লা ফেলে দিল, তাহলে আপনি যখন হাট দিয়ে রাস্তা দিয়ে যাবেন তখন দেখবেন যে ময়লা পড়ে আছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইফটিজিং সহ অপরাধীদের শনাক্ত করতে জুন মাসের মধ্যে 1100 সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। শুক্রবার সকালে রাজধানীর মিরপুরে সবুজ ঢাকা ক্যাম্পেইন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় মেয়র বলেন, উত্তর সিটি কর্পোরেশনের 1,78,000 বাসায় নিজ নিজ উদ্যোগে গাছ লাগালে ঢাকার পরিবেশ বাসযোগ্য হবে এবং তাপমাত্রা কমে আসবে। এছাড়া রাস্তার ময়লা আবর্জনা অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। গাছগুলো লাগানোর কথা ছিল। এই ক্যামেরা অন্ধকারের মধ্যে আপনার চেহারা বের করতে পারবে, যত জোরে গাড়ি চালান আপনার গাড়ি বের করতে পারবে। সুতরাং যারা মাস্তানি করছেন, যারা ইফটিজিং করছেন, আমি বলতেছি মেয়র হিসেবে দয়া করে আপনারা এগুলো বন্ধ করেন। যেইভাবে আমরা মেথর পেসেজে মাল ফেলি, মেয়র তো 100 বছরও সাফ করতে পারবে না। খাল বড় করার চেষ্টা করতেছে কিন্তু পারছে না। কেন? হয় আপনি দখল করে রাখছেন, না হয় কোনো মাস্তান দখল করে রাখছে, না হয় কোনো পলিটিক্যাল লিডার দখল করে রাখছে। এবার প্রবাসের খবর। জিএসপি সুবিধা ফিরে পেতে কংগ্রেশনাল বাংলাদেশ ককাস কাজ করছে বলে জানিয়েছেন কংগ্রেস ওম্যান গ্রেস মেই। বৃহস্পতিবার বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক লীগের প্রতিনিধিদের একথা জানান তিনি। বাংলাদেশ পোশাক শিল্প খাতে প্রয়োজনীয় শর্তাবলীর অধিকাংশই পূরণ করেছে উল্লেখ করে জিএসপি সুবিধার জন্য গ্রেস মেই এর কাছে একটি অনুরোধপত্র জমা দেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক লীগের প্রতিনিধিরা। গ্রেস মেই আশ্বাস দেন, জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করতে সারা দেশে জামাতের জ্বালাও পোড়াওয়ের চিত্র সম্বলিত একটি বই ও বঙ্গবন্ধুর আত্মজীবনীও গ্রেস মেইকে দেওয়া হয়। শহীদ ডক্টর জোহা দিবস উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আলোচনা সভার আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। সংগঠনের সভাপতি ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাকসুর প্রথম জিএস ও সাবেক কূটনীতিক আব্দুর রাজ্জাক খান, অধ্যাপক হোসনে আরা, আলী আহসান কিবরিয়া অনু, মোহাম্মদ ফজলুর রহমান, মুজাহিদ আনসারি। বক্তারা শহীদ ডাক্তার শামসুজ্জোহার প্রতি শ্রদ্ধা জানান। কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর দোহায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম প্রধান, সংগঠনের সভাপতি প্যাট্রিক পালমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন অমল বারৈ, সাংগঠনিক সম্পাদক শেখ আহাদুল ইসলাম, আনোয়ার হোসেন মামুন ও রাইয়ান আলী সহ আরও অনেকে। সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয়ে উদীচী শিল্পগোষ্ঠী আয়োজিত 3 দিনের দক্ষিণ এশীয় সাংস্কৃতিক কনভেনশনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে এই কনভেনশনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতেই ঐতিহ্যবাহী লাঠি খেলা, ঢোল, গণসঙ্গীত এবং নাট্যাংশ অনুষ্ঠিত হয়। এগুলোর মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম সহ দেশের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হয়। কনভেনশনে দক্ষিণ এশিয়ার 7টি দেশ ছাড়াও চীন, জাপান ও ভিয়েতনাম সহ 12টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 3 দিনের কনভেনশনে নাটক, সঙ্গীত ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, দুর্নীতি, হিংসা পরিহার করে দেশপ্রেমের বিষয়গুলো তুলে ধরা হবে। সঙ্গীত শিল্পী মাহবুবা রহমানের কালজয়ী গান অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে লেজার ভিশনের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। অ্যালবামের গানের কথাও সুর করেছেন খান আতাউর রহমান, ওস্তাদ মুমতাজ আলী খান সহ আরও অনেকে। অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী সৈয়দ আব্দুল আহাদি,
গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সহ উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। দেশের বাইরের খবর। লিবিয়ায় আইএসের অবস্থানে মার্কিন বিমান হামলায় 40 জনেরও বেশি আইএস সদস্য নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় সাব্রাথা শহরের কাসল তালিল এলাকায় শুক্রবার এই হামলা চালানো হয়। নিহতরা বেশিরভাগই তিউনিসিয়ার নাগরিক বলে জানা গেছে। এদের মধ্যে আইএসের শীর্ষস্থানীয় এক নেতা নুরুদ্দিন চৌহাসে রয়েছেন, যিনি গেল বছরের মার্চে তিউনিসিয়ার বার্দো জাদুঘরে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী বলে ধারণা নিরাপত্তা কর্মকর্তাদের। বার্দো জাদুঘর হামলায় 22 জন নিহত হয়, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। এবার খেলার খবর। এশিয়া কাপের খবর। রোহান মুস্তফার অলরাউন্ড নৈপুণ্যে বাছাই পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে 16 রানে হারিয়ে শুভ সূচনা করেছে আরব আমিরাত। টস জিতে শুরু থেকেই দারুণ ব্যাট করা আরব আমিরাত 4 উইকেটে 176 রানের লড়াকু স্কোর করে। জবাবে 50 দেখা পাওয়া করিম সাদিকের ব্যাট জ্বলে উঠলেও 160 রানে গুড়িয়ে যায় আফগানরা। ফতুল্লা থেকে ফিরে আরও জানাচ্ছেন নাসির সুলতান। এবারই প্রথম এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অন্তর্ভুক্তি ঘটেছে ক্রিকেটের ছোট্ট ফরম্যাট টি-20 আর কোয়ালিফাইং রাউন্ডের। আইসিসি সহযোগী দেশগুলো যে টি-20 ফরম্যাটটা ভালোভাবেই রপ্ত করেছে তার বড় প্রমাণ কোয়ালিফাইং এর প্রথম ম্যাচ, যেখানে আফগানিস্তানের মতো অভিজ্ঞ দল হার মেনে যায় আনারি আরব আমিরাতের কাছে। টস ভাগ্যে জয়ী আরব আমিরাত নেয় ব্যাটিং এর সিদ্ধান্ত। দুই ওপেনার মোহাম্মদ কলিম আর রোহান মোস্তফার মূল্যবান 83 রানের জুটি ভিত গড়ে দেয় বড় স্কোরের। কলিম 25 রান করে রশিদ খানের বলে বোল্ড হলেও 50 বলে 77 রানের দারুণ এক ইনিংস খেলেন রোহান মোস্তফা। মিডল অর্ডারে ওসমান মুস্তাক আর শাহজাদের ঝোড়ো ব্যাটিংয়ে 4 উইকেট হারিয়ে 176 রানের লড়াকু পুঁজি পায় আরব আমিরাত। জবাবে বাজে শুরু আফগানদের। 2 অঙ্কের ঘরে পৌঁছার আগেই সাজঘরের পথ ধরেন টপ অর্ডারের 3 ব্যাটসম্যান শাহজাদ, গনি আর আসগর স্তানিকজাই। 47 রানের জুটি করে ম্যাচে ফেরার চেষ্টা আফগানদের। 23 রান করে নবী প্যাভিলিয়নের পথ ধরলেও 72 রান করে জয়ের স্বপ্ন দেখান করিম সাদিক। তবে টেইল এন্ডারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত 160 রানে গুটিয়ে যায় আফগানিস্তান। 6 or 7 guys left UAE. এ দলের অনেকেরই আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা কম, তবুও তারা দারুণ খেলেছে। আফগানিস্তানের মতো দলকে হারানো কঠিন ছিল। ব্যাটিং ও বোলিং এ ছেলেরা দারুণ পারফর্ম করেছে। Because we got only 4 players. There is a lot of competition. আমরা জিতেছি বলে এখনই মনে করছি না মূল পর্বে খেলবো, কারণ আরো 2টি ম্যাচ বাকি আছে। আমাদের লক্ষ্য পরের ম্যাচ জেতা। Very hard to play. You have to do duty and everything. Opening start is very not good. আমাদের টপ অর্ডার ভালো করতে পারেনি, পাশাপাশি ফিল্ডিংও বাজে হয়েছে। আমরা টুর্নামেন্ট থেকে এখনো ছিটকে যাইনি। আশা করি পরের ম্যাচে ভুলগুলো শুধরে নেব। ক্রিকেটে একটা কথা আছে, নির্দিষ্ট দিনে যে ভালো ক্রিকেট খেলবে সেই জিতবে ম্যাচ। সে কাজটাই করে দেখিয়েছে আরব আমিরাত। পাশাপাশি ভালো ক্রিকেট খেলে বধ করেছে আফগানিস্তানকে। তাই এশিয়া কাপের কোয়ালিফাইং এর সেরা শক্তি আফগানিস্তান, এখন আর সেটা বলা যাবে না। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে বাছাই পর্বের আরেক ম্যাচে হংকংকে 5 রানে হারিয়েছে ওমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে 5 উইকেটে 180 রানের বড় সংগ্রহ পায় ওমান। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে 7 উইকেটে 175 রানে থেমে যায় হংকং এর ইনিংস। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরুতেই টস ভাগ্যে জয় হয় ওমানের। ব্যাট করতে নেমে অবশ্য সেভাবে জ্বলে উঠতে পারেনি তাদের ওপেনিং জুটি। দলীয় 34 রানে ব্যক্তিগত 17 রান করে জিসান মাকসুদের উইকেট হারানোর পর হাল ধরেন জাতিন্দর সিং। 42 রান করে জাতিন্দর বিদায় নিলেও আমির আলীর 32 ও আদনান ইলিয়াসের 23 রানে 5 উইকেট হারিয়ে 180 রানের সংগ্রহ পায় ওমান। বড় সংগ্রহ তাড়া করতে নেমে 63 রানের 2 ওপেনার কিঞ্চিত শাহ ও আংশুমানকে হারায় হংকং। তবে বাবর হায়াতের দাপুটে ব্যাটিংয়ের জয়ের স্বপ্ন দেখে তারা। হায়াত 122 রান সংগ্রহ করলেও বাকিরা বড় সংগ্রহ করতে না পারায় 7 উইকেটে 175 রানেই থামতে হয় হংকংকে। আর তাতেই 5 রানের দারুণ জয় নিয়ে মূল পর্বের পথে এগিয়ে যায় ওমান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
সমঝোতা সইয়ের পরদিনই বাংলাদেশ সহ অন্য দেশ থেকে শ্রমিক নেওয়া স্থগিত করল মালয়েশিয়া। দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বাংলাদেশ হাই কমিশনের ব্যর্থতাকেই দুষছেন বিশেষজ্ঞরা। 3 দিনের ছুটির সুযোগে ধামরাইয়ে সোনালী ব্যাংকের দেয়াল কেটে ডাকাতির চেষ্টা। র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত 1 নারী সহ 5 জন আটক। হবিগঞ্জে আব্দুল আলীর নির্দেশে 4 শিশুকে শ্বাসরোধে হত্যা করে 5 জন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি। নারায়ণগঞ্জে নিখোঁজের 2 ঘণ্টা পর প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে 20 দল। মহাসচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত। চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এবং 21শে ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, নির্দিষ্ট রুট ব্যবহারের নির্দেশনা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।